এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। রাজধানীর গুলশানে একটি ভবনে সংঘবদ্ধভাবে ডাকাতির অভিযোগ, যৌথ বাহিনীর অভিযানে কয়েকজন আটক। ডিবিতে আটক যে কোনো ব্যক্তির সন্ধান জানতে পারবেন স্বজনরা, গ্রেপ্তার বাণিজ্য হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। ফেডারেশনগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে কঠোর অবস্থানের সরকার, নতুন করে দুর্নীতির সুযোগ নেই বললেন উপদেষ্টা। এবং চ্যানেল আই এবং প্রকৃত জীবন ফাউন্ডেশনের সাথে মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় সমঝোতা শিক্ষা গবেষণায় নতুন মাত্রা যোগ করবে আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। রাজধানীর গুলশান 2 এলাকায় একটি বহুতল ভবনে ডাকাতির অভিযোগ উঠেছে। ভবনে বেশ কয়েকজন ডাকাত অবস্থান করছে এমন তথ্যে ভবন ঘিরে রাখে যৌথ বাহিনী। মধ্যরাত থেকে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেয়। ভবনটিতে এক্সিম ব্যাংক, পদ্মা ব্যাংক সহ বেসরকারি একাধিক প্রতিষ্ঠান রয়েছে। শুক্রবার মধ্যরাতে অর্ধশতাধিক ব্যক্তি, 2টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে 103 নম্বর রোডের ফাইন্যান্স স্কয়ার ভবনে নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালায়। তারা বলেন, রাত 1টার দিকে হঠাৎ করে ডাকাতের একটি দল মাস্ক পরিহিত অবস্থায় ভবনের নিচে ঢুকে নিরাপত্তা কর্মীদের হাত মুখ বেঁধে ফেলে। পরে স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এ সময় বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় গুলশান থানা পুলিশ। তো তারা বেসমেন্টের ভিতরে ঢুকে আমাদের সবাইকে ধরলো, ধরার পরে হাত বাঁধলো, মুখ বাঁধলো, আমাদের মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল, যা ছিল তারা জিম্মি করে নিচ্ছে আর কি। তারপর প্রশাসন আসলো, সেনাবাহিনী আসলো, নৌবাহিনী আসলো, তারা প্রায় 40 জন 45 জন এরকম ছিল আর কি। ওরা মানুষ ছিল, অনেক মানুষ ছিল, কত তা গোনা যাবে না, কিন্তু মানুষ অনেক ছিল। আর খালি দাম কাপড় বান্ধাল ছিল মুখের মাঝে। আর আমাদের দইরা এবার 2 হাত বাঁধছে, বাঁধার পরে ওদের কষ্টিপ দিয়ে পুরো মুখটুকু পেঁচাই লেছে, পেঁচায় মোবাইল টাকা যা আছে সব নিয়ে গেছে। রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক মন্ত্রী শাহজাহান খানকে। শুক্রবার তাকে কড়া নিরাপত্তায় ঢাকার CMM আদালতে হাজির করলে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিপোর্ট করছেন এনামুল কবির রূপম। রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের কাছে জিগাতলায় শিশু মোতালিব হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহজাহান খান। ধানমন্ডির বাসা থেকে আটকের পর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে চায় পুলিশ। 14 দলের যে বৈঠক হয়েছিল, ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামি। এই আসামির বিরুদ্ধে আজকের ঘটনায় সুস্পষ্ট অভিযোগ। সেখানে শটগান ব্যবহার হয়েছে, বেআইনি অস্ত্র ব্যবহার হয়েছে, গুলি ব্যবহৃত হয়েছে, ব্যাপক পরিমাণ টিয়ার শেলের ব্যবহার হয়েছে। কোটা বিরোধী আন্দোলন যে চলছিল, শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে তিনি আজকে 14 দলের সাথে একসাথে একাত্মতা প্রকাশ করে পূর্বের তার যে কালো অধ্যায়, বিভিন্নভাবে যে এই বাংলাদেশে বিভিন্ন অপতৎপরা সৃষ্টির যে কৌশল, সেটি উনি বিগত 4/8/2024 তারিখে ছাত্র জনতার উপর প্রয়োগ করার কারণেই এই আব্দুল মোতালিব কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
অসুস্থতার কারণে রিমান্ড নামঞ্জুর করে শাহজাহান খানকে জামিনে মুক্তি চান তার আইনজীবীরা। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাড়ির পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। রিমান্ডের সময় উনার যে কোনো সময় একটা অঘটন করতে পারে, কারণ উনাকে গত 19 তারিখে হার্ট অ্যাটাক করে উনাকে অসুস্থ অবস্থা বাসা থেকে নিয়ে আসছেন। এটার পক্ষে সমর্থনে আমরা মেডিকেল সার্টিফিকেট সেখানে দিয়েছি। শাহজাহান খানকে আদালতে আনার সময় ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। এখন থেকে ডিবিতে আটক যে কোনো ব্যক্তির সন্ধান জানতে পারবেন তাদের স্বজনরা। পুলিশের গোয়েন্দা শাখা ডিবিতে কোনো ধরনের গ্রেফতার বাণিজ্য হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির নতুন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। এনামুল কবির রূপমের আরেকটি রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের সময় কয়েক দফায় পদোন্নতি বঞ্চিত হয়েছেন রেজাউল করিম মল্লিক। তার ব্যাচের অনেকে এডিশনাল আইজি পর্যন্ত হয়েছেন, কিন্তু তাকে আটকে রাখা হয়েছিল এসপি পদে। গণ অভ্যুত্থানে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার তাকে ডিআইজি হিসেবে পদোন্নতি দিয়ে ডিবি প্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। দীর্ঘ 18 বছর যে নির্যাতন, অত্যাচার, অবিচার, অবহেলা, অপমান করা হয়েছে, এটা বাংলাদেশের প্রতিটি পুলিশ সদস্যই জ্ঞাত আছে। আমরা যারা পদবঞ্চিত, আমরা যারা লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, তাদের দিক খেয়াল করে আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। যোগদান করে চ্যানেল আইকে বলেছেন, আগের মতো আর স্বজনদের খোঁজে আসা মানুষের ভিড় থাকবে না মিন্টো রোডের ডিবি কার্যালয়ের গেটে। যদি কোনো অপরাধীকে আমরা এখানে এনে থাকি তাহলে অবশ্যই জানতে পারবে যে এখানে কে কোন আসামি আছে। বিভিন্ন সময়ে দুর্নীতি ও প্রতারণার কারণে হারানো ডিবির ভাবমূর্তি ফেরাতে চান বললেন ডিএমপির নতুন ডিবি প্রধান। আমরা যে বেতন এবং রেশন পাই তা দিয়ে আমাদের সংসার চালাতে হবে। এখানে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে আমরা বিভাগীয় মামলা সহ যদি প্রমাণিত হয় সব ব্যবস্থা নিব। 17তম বিসিএসের এই পুলিশ কর্মকর্তা বললেন, সব কর্মকর্তা সদস্যদের পদায়ন হলে ডিবির কার্যক্রমে গতি ফিরবে। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তার নেতৃত্বে অল্প কয়েকদিনের মধ্যেই যেভাবে আমরা আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিকভাবে উন্নতি লাভ করছি, সেই ক্ষেত্রে আমি মাননীয় স্বরাষ্ট্র মহোদয় এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। চ্যানেল আইয়ের সাথে একান্ত সাক্ষাৎকারে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, সবগুলো ফেডারেশনকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে কঠোর অবস্থানে সরকার। তিনি বলেন, নতুন করে দুর্নীতিতে জড়িয়ে পড়ার সুযোগ নেই, সবখানেই ফেরানো হচ্ছে স্বচ্ছতা। ইমেজ সংকট কাটাতে মাঠের সাফল্যের পাশাপাশি সংগঠনগুলোকে দুর্নীতিমুক্ত করা হবে বলেছেন ক্রীড়া উপদেষ্টা। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে সর্বকনিষ্ঠ সদস্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্ব তার কাঁধে। আর 10 জন তরুণের মতো শিক্ষা জীবনে তারও ছিল ক্রিকেট ফুটবলে দারুণ আগ্রহ। এখন পুরো দেশের সব ধরনের ক্রীড়া নিয়েই ভাবতে হচ্ছে তাকে। নতুন সরকার দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করার আওতায় অন্য সব বিভাগের সাথে ক্রীড়াঙ্গনও রয়েছে। কিভাবে সেখানে কাজ করা হচ্ছে, কি হবে নতুন দিক নির্দেশনা, সেসব নিয়ে জানালেন আসিফ মাহমুদ। বাংলাদেশের প্রতিটা সেক্টরের মতোই ক্রীড়াঙ্গনটাও কলুষিত এবং দুর্নীতিতে জর্জরিত ছিল এবং এখানে এক ধরনের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। প্রতিটা ফেডারেশনেই কিছু কিছু ফেডারেশনে আমি দেখলাম যে প্রায় 38 বছর 40 বছর ধরে একজন সভাপতি হিসেবে বসে আছে। জেলায় 8 বছর 10 বছর ধরে কোনো টুর্নামেন্ট হচ্ছে না এবং আমাদের বিভাগীয় জেলা এবং উপজেলা ক্রীড়া পরিষদগুলো সক্রিয় ছিল না এবং রাজনৈতিক ব্যক্তিদের আধিক্যের কারণে সেই ক্রীড়া পরিষদগুলো অনেকটা পলিটিক্যাল পার্টি অফিসে পরিণত হয়েছিল। তো এই সমস্যাগুলোর সমাধানে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। সারা দেশের সবগুলো ক্রীড়া পরিষদ ভেঙে দেওয়া হয়েছে ইতিমধ্যেই এবং সেটা আবার রিস্ট্রাকচার করার জন্য আমরা একটা রূপরেখা দিয়েছি। সেই রূপরেখার ভিত্তিতে সবগুলো ক্রীড়া পরিষদ আবার পুনর্গঠন করা হবে এবং
তারা যাতে সক্রিয়ভাবে কাজ করে তাদেরকে সেই জায়গা থেকে জবাবদিহিতার আওতায় আনা হবে। ক্রিকেটাঙ্গনের রদবদল দৃশ্যমান, ফুটবলে তা কিছুটা কঠিন। রয়েছে গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা। তবে নতুন সরকারের সংস্কার প্রকল্পে অন্য ফেডারেশনগুলোতে সব ধরনের জটিলতা দূর হবে বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা। ক্রীড়াঙ্গনে একটা বড় সমস্যা ছিল, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। এই অ্যাকাউন্টেবিলিটি ফিরিয়ে আনা হবে যাতে করে সবাই তার কাজের জন্য জবাবদিহির আওতায় থাকে। একই সাথে ফেডারেশনগুলোতে পরিবর্তন আনার জন্য ইতিমধ্যেই বিসিবিতে পরিবর্তন শুরু হয়েছে, আপনারা দেখেছেন। এর বাইরেও বাকি ফেডারেশনগুলোতে পরিবর্তন আনার জন্য আমরা এনএসসি থেকে একটা সার্চ কমিটি করেছি। সেই সার্চ কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এবং তার ভিত্তিতে প্রত্যেকটি ফেডারেশনেই যেখানে ইতিবাচক পরিবর্তন প্রয়োজন এবং আমাদের ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নেতৃস্থানীয় পর্যায়ে এনে সেই ফেডারেশনগুলোকে রান করার ব্যাপারে সেই সার্চ কমিটি একটা প্রস্তাবনা দিবে। তার ভিত্তিতে সরকারের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেব। নারী টি-20 বিশ্বকাপের ভেন্যু বাংলাদেশ থেকে সরে গেলেও সে আসরে নারী ক্রিকেট দল পারফরম্যান্সের উজ্জ্বলতা দিয়ে ইমেজ ফেরাবে বলে আশা যুব ও ক্রীড়া উপদেষ্টার। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্রীড়া বিষয়ে সম্পূর্ণ সাক্ষাৎকারটি আজ রাত 10:30টায় দেখবেন চ্যানেল আইয়ে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সময় বাস্তবতায় শিক্ষা অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে চ্যানেল আই এবং প্রকৃত জীবন ফাউন্ডেশনের সাথে সমঝোতা স্মারক সই করেছে মালয়েশিয়ার লিমকক উইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। এমন উদ্যোগে দুই দেশের সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি শিক্ষা গবেষণায় নতুন মাত্রা যোগ করবে আশা করছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন আলিমাল রাজি। একবিংশ শতাব্দীর বিজ্ঞানের অগ্রযাত্রা আর হাল আমলের চতুর্থ শিল্প বিপ্লব। বিশ্বায়নের এই যুগের চাহিদা তাই বিশ্বমানের কর্মী ও নাগরিক। এমন বাস্তবতায় বিকল্প নেই অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার পারস্পরিক বিনিময়। এগিয়ে চলার প্রত্যয়ে এবার চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় লিমকক উইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। দেওয়া হয় উষ্ণ অভ্যর্থনা। পরে বিশ্ববিদ্যালয়টির নানান কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় শেষে সমঝোতা স্মারক সই। আশা করি এই সিগনেটারির মধ্য দিয়ে বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়ের ইমেজ আরও বাড়বে, সেই সাথে বাংলাদেশি স্টুডেন্ট অনেক বেনিফিটেড হবে। আমি প্রত্যাশা করি চ্যানেল আইয়ের মাধ্যমে মালয়েশিয়ার সাথে এই সম্পর্কের আরও উন্নয়ন ঘটুক। We are very proud as Limkok University has been 35 years in Malaysia, in Africa, in Cambodia, in Nepal, Sri Lanka, and also many parts of the world, including the UK. So we are very happy today. Channel I want to be part of this transformation, and I hope Channel I and wish Channel I could be a big partner in this to transform Bangladesh nation. Today's signing of MOU, which embark a new journey for both of us. We also believe that Channel I, the managing director, Mr. Mukti, also the founder of the Nature Foundation of Bangladesh, and he's going a lot of initiative. পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ে তাৎপর্যপূর্ণ অগ্রগতি সম্ভব বলে মন্তব্য করেছেন ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাধা ধরা যেই আমরা যে নানা ধরনের শিক্ষা দিয়ে থাকি তার বাইরে গিয়ে এখানে কিন্তু নানা ধরনের নানা বিষয় নিয়ে কিন্তু এই ক্রিয়েটিভ টেকনোলজির যে শিক্ষাটা এখানে হচ্ছে, গতানুগতিক শিক্ষার বাইরে কিন্তু যেতে হবে আমাদের। সেই জায়গাটায় আমি বলবো যে মালয়েশিয়ার এই ইউনিভার্সিটি কিন্তু একটা বিশাল যুগান্তকারী একটা কাজ করছে গত 43 বছর যাবৎ, এবং আমি মনে করি যে আমরা যদি এর সাথে এক হতে পারি এবং এই ধরনের ইউনিভার্সিটির সাহায্যে আমরা যদি বাংলাদেশে নানা ধরনের কর্মকাণ্ড করতে পারি, তাহলে কিন্তু ওইটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য একটা বিশাল উপকার হবে। সেটা কিন্তু একটা আমি বলবো একটা খুবই ফলপ্রসূ একটা ইম্প্যাক্ট তৈরি করবে বাংলাদেশে যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য।
এবং এই কাজটি কিন্তু করার জন্য আমরা একটা MOU সাইন করেছি এবং সেটার মাধ্যমে চ্যানেল আই এবং আমরা এই কাজটিকে এগিয়ে নিয়ে যেতে চাই একসাথে বাংলাদেশের এই তরুণ সমাজকে যাতে আমরা ভালোভাবে একটা অ্যাড্রেস করতে পারি এই ধরনের একটি শিক্ষা ব্যবস্থা দিয়ে। এমন উদ্যোগে শিক্ষা ও সম্প্রচার সাংবাদিকতা খাতে সমৃদ্ধি ও গতিশীলতা আসবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আলিমাল রাজি, চ্যানেল আই, মালয়েশিয়া। ন্যাশনাল চ্যানেলের সংবাদ এই পর্যায়ে নিয়েছি বিরতি, আর বিরতির পর অন্য সংবাদের সঙ্গে খেলার খবর জানালাম। বিরতির পর স্বাগত আরেকবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুর জেলায় এবার তীব্র গরম ও অতিবর্ষণের কবলে পড়েছে মরিচ চাষ। বৃষ্টির পর গরমের কারণে পচা রোগে মরিচ গাছ শুকিয়ে যাচ্ছে। বাজারে মরিচের দাম ভালো পেলেও ফলন ভালো না হয় হতাশ চাষিরা, লোকসানের আশঙ্কা করছেন তারা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা রিপোর্ট। লাভজনক চাষ হিসেবে মেহেরপুরের চাষিদের কাছে জনপ্রিয় মরিচ চাষ। চলতি বছর অতিবৃষ্টি ও গরমের কারণে কপাল পুড়েছে মরিচ চাষিদের। জমি থেকে মরিচ তুলে বাজারজাত করার এই মুহূর্তে বিরূপ আবহাওয়ায় মরিচ গাছে দেখা দিয়েছে পচা রোগ, শুকিয়ে মরে যাচ্ছে মরিচ গাছ। ওষুধ স্প্রে করেও কাজ হচ্ছে না। অনেক রোদের তাপমাত্রা বেশি, আবহাওয়া গরম থাকার কারণে, আর পরে যে বৃষ্টিপাত হয়েছে কয়েকদিন ধরে, এই জন্য ঝালে কুকড়া পড়ে গেছে। এখন আমাদের মরিচে ধরছে না ভালো, বুঝলেন। এই গাছ তো এরকম, গাছের জন্য আমাদের এখনো মরবিকে বাজারে ঠিক পাচ্ছিনি, বুঝলেন। বিষের কারণে এই কুকড়া পড়ে যাচ্ছি। গাছ টিকিয়ে রাখতে জৈব সার ব্যবহার সহ চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যদি পাতা বা কোকড়ান যেটা হলে ভাইরাস, সেখানে সাদা মাছির আক্রমণ এটা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট যে অ্যাডমায়ার বা সেস ওমাইট ইত্যাদি ধরনের যে কীটনাশক আছে সেগুলো স্প্রে করার চাষিদের পরামর্শ দিচ্ছি এবং সুষম মাত্রায় সার প্রয়োগ করার পরামর্শ দিচ্ছি, সঠিক সময় আগাছা দমন করার পরামর্শ দিচ্ছি। এই জন্য আমাদের উপজেলা কৃষি অফিসার সহ অন্যান্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা সবাইকে নির্দেশনা দেওয়া আছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার মরিচের আবাদ হয়েছে প্রায় ৪,৫৩৫ হেক্টর জমিতে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পানি কমার সাথে সাথে সিরাজগঞ্জে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। নদী গর্ভে বিলীন হচ্ছে বসত ভিটা সহ ফসলি জমি ও শত শত স্থাপনা। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ফেরদৌস আহমেদের তথ্য ভিডিওচিত্রে আফরোজ হাসির রিপোর্ট। প্রতি বর্ষায় তীব্র ভাঙনের কবলে পড়ে যমুনা নদী তীরবর্তী বিস্তীর্ণ জনপদ। গত 2 সপ্তাহে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ভাটপিয়ারি এলাকার ফসলি জমি, বসতবাড়ি ও স্থাপনা। এছাড়া ভাঙন ঝুঁকিতে সোনগাছা, গুপিরপাড়া, সিমলা সহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম। আমরা গরিব দুঃখী মানুষ, আমরা কোন জায়গায় নদীর মাঝখানে ছিলাম, নদীর মাঝখান থেকে ভাঙতে ভাঙতে ভাটপিয়ারি এসে রয়েছি আমরা। রাখার পরে এখনো মাটি কাটতে আইছে, তারা কাটার পরে এখনো ভাঙার এখন তো ভাঙতে আইছে। তাদের অবহেলার কারণে, পানি রক্ষা না করার কারণে সিমলা টু মনোগঞ্জে আপনার হলো মনোগঞ্জে হাট বড়, অর্থাৎ এ পর্যন্ত মনোগঞ্জে নদী মনোগঞ্জে আপনার 1 মাসের ভিতরেই মনোগঞ্জে হাজার হাজার বিঘা জমি, ফসলি জমি নষ্ট হয়ে গেছে। পরিস্থিতির উন্নয়নে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আপনারা এসে সহযোগিতা দেখুন, আমাদেরকে স্থায়ী বাঁধটা দিয়ে দিন, আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি। পর্যায় পরিমাণ শেষ হয়েছে, অনেক শেষ হয়েছে, অর্ধেক চলে গেছে গা। কাজে ইউনিয়নটাও ঠিক থাকতো। এখন যদি আর যদি কিছুদিন ভাঙে তাহলে এইভাবে ইউনিয়নটাও শেষ হয়ে যাবে। 2-3 বিঘা জমিটা একবারে ডেবে চলে গেল। এই যমুনা এমন চোট, বাড়লেও ভাঙে, কমলেও ভাঙে, আবার দাবারও ভাঙে। নদীর গতিপথ পরিবর্তনের কারণে এই ভাঙন দেখা দিয়েছে বলছে পানি উন্নয়ন বোর্ড। আতঙ্কিত হওয়ার কোনো সময় নাই এখানে। আমরা ওই জায়গাটা অবজারভেশনে রাখতেছি। যদি আমাদের স্থায়ী বাঁধ যেটা আছে, এই বাঁধ যদি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে, আমরা সঙ্গে সঙ্গে এখানে অ্যাকশনে যাবো এবং কাজ বাস্তবায়ন করব।
ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর।